হ্যালো বন্ধুরা, আমাদের দর্শক ছোট বড় সবার জন্য একটি বিজ্ঞপ্তি। এটি শুধুমাত্র একটি গল্প। গল্পে দেখানো সমস্ত মন্ত্র তন্ত্র কাপালিক কাল্পনিক। বাস্তব জীবনে ভূত আছে কিনা তা পুষ্টি করার উদ্দেশ্য আমাদের নয়। চাঁদিপুর নামের গ্রামটা একটা নদীর পাড়ে। গ্রামে লামা দাদু নিজের নাতির সাথে জঙ্গলে কাঠ কেটে নিজেদের জীবন যাপন করত। চাঁদিপুর সমুদ্র থেকে দূর একটা ছোট্ট দ্বীপের কাছে, আরিকোনা দ্বীপ। শুধু একটা গাছের এই দ্বীপ খুবই আজব। অন্ধকার হওয়ার পরে মধ্যরাত্রে চাঁদের আলো যেই গাছের উপরে পড়ে, গাছের ডাল আর পাতাগুলো মানুষের চুলের মতন হয়ে যায়, ভয়ঙ্কর রূপে কাঁদতে শুরু করে। বাবা, আমাকে বাঁচাও। মা, বাবা, দাদা, কোথায় আছো? আমাকে বাঁচাও জামাই বাবু, আমাকে বাঁচাও। মা, বাবা, দাদা, কোথায় আছো? আমাকে বাঁচাও জামাই বাবু। ওই দ্বীপে যারা বয়ে এসেছিল, মধ্যরাত্রে ওই গাছের ভয়ানক কান্না শুনে হাওয়ার জন্য উঠতে থাকা ভয়ানক চুলগুলো দেখে হৃদয়স্পন্দন বন্ধ হয়ে মরে যেত। ওদিকে গ্রামে দাদু একদিন কাঠ কাটার সময়, দাদু, আপনি এসব কেন করেন? আপনি তো শিল্পকার। ছায়াতে বসে আপনি কাঠের পুতুল বানাবেন না? এই রোদের মধ্যে আপনি এত খাটছেন। এই গ্রামে কাঠের কাজ করে থাকা লোকেদের উচিত কাজ নেই। আমি তোমাকে একলা ছেড়ে অন্য গ্রামে যেতে পারবো না, বয়স হয়ে গেছে। যতদিন আছি তোমার সঙ্গেই থাকবো। মাথা খারাপ হয়ে গেছে তোমার। এইসব ঠিক আছে, বেশি বেশি কাঠ কেটো না, কষ্ট সব বেকার হয়ে যাবে। এত আমরা কাঠ বইতে পারবো না। ঠিক আছে, আমি কি এতটুকু জানি না? এমন বলে দাদু আর নাতি সন্ধেবেলা অবধি কাঠ কেটে বাজারে গেল, আর ওগুলো বিক্রি করে বাড়ি এসে, দাদু, তুমি এত টাকা বাঁচিয়ে নিয়ে করবেটা কি? তোমার বিয়ের জন্য আমি টাকা রেখে যাচ্ছি। তোমার হবু স্ত্রীর জন্য সোনা কিনতে হবে তো, তাই টাকা বাঁচাচ্ছি। চুপ করো দাদু, আমি বিয়ে ঠিয়ে কিছু করব না, শুয়ে পড়ো। এমন ছিল চাঁদিপুর থেকে অনেক দূর বেলাপুর নামের এক গ্রামে। ওখানকার গ্রাম প্রধান সত্যদেবের মেয়ে বিছানায় পড়েছিল। ওকে পরীক্ষা করে এসে থাকা বৈদ্য, আপনি বলছেন 16 বছর থেকে এই বন্ধ চোখ খোলেনি? কি ঘটেছিল বিস্তারে বলুন আমাকে। আমার দুই মেয়ে খেলছিল, হঠাৎ একটা উড়ন্ত নেউলো মাটিতে নেমে আসলো, আর শিরিষা তাকে দেখতে দেখতে ওয়াল্লিকে উঠিয়ে নিয়ে চলে যায়। এই দেখে শিরিষা অজ্ঞান হয়ে যায়। নিজের মেয়ের জন্য কেঁদে কেঁদে আমার স্ত্রী দেবিকাও প্রাণ হারায়। এমন কোনো জায়গা নেই যেখানে আমি আমার মেয়েকে খুঁজিনি, যাকে একটা উড়ন্ত নেউলো নিয়ে চলে গেল। আমি শিরিষাকে বাঁচানোর প্রত্যেকটা চেষ্টা করলাম। বড় বড় বৈদ্য, চিকিৎসক, কতজনকে দেখালাম, কিন্তু কোনো লাভ হয়নি। তবু আমরা আশা ছাড়িনি। প্রত্যেকটা গ্রাম থেকে বৈদ্য আর সিদ্ধদের আনা হচ্ছে। এটা আমার বোনের ছেলে, কে জানে কোথায় কোথায় থেকে বৈদ্যদের এনে নিজের শালীকে বাঁচানোর চেষ্টা করছে। উড়ন্ত নেউলে? আমি তো নিজের জীবনকালে এমন কোনোদিন শুনিনি, না দেখেছি। এমন বলে বৈদ্য ওকে পুরোপুরি নিরীক্ষণ করে পায় অভিমন্ত্রিত ধতুরার রস লাগিয়ে তক্ষুনি 8 মিনিটের জন্য চোখ খুলল। বোন, বোন, এমন বলে তক্ষুনি আবার জ্ঞান হারায়। ওর পায়ে লাগানো ধতুরার রসও শুকিয়ে গেল। এটা কোনো এমন রোগ নয় যেটা ওষুধ দিয়ে ঠিক হয়ে যেতে পারবে। বলুন, যতই কষ্টকর হোক আমি সেটা করব। আমাকে যেই গ্রাম থেকে এনেছো সেইখান থেকে পূর্ব দিকে 8 ঘন্টা যাত্রা করলে তুমি গিয়ে মহুয়াতে পৌঁছাবে। সেই গ্রামের সীমাতে মন্ত্র কাকি থাকেন, উনি একে নিশ্চয় রক্ষা করতে পারবেন। মন্ত্র কাকি নামে তো মন্ত্র আছে, উনি কি তান্ত্রিকা নাকি? হ্যাঁ, তান্ত্রিকা। তান্ত্রিকা কেন? আমার মেয়েকে বাঁচানোর জন্য কি কোনো ভালো বৈদ্য নেই নাকি? তোমার মেয়েকে অসুস্থ করে থাকা কোনো সাধারণ জ্বর নয়, এইটা শূদ্র পূজার থেকে করে থাকা জ্বর। শূদ্র শক্তি? বৈদ্যমশাই, মন্ত্র কাকি কি আমার শালীর প্রাণটা বাঁচাতে পারবে বলুন? কাকির নাম শুনলেই ভূতেরা কেঁপে ওঠে, কাকির পায়ের শব্দ শুনলে পিশাচরা ভয় পায়, কাকির চোখ পড়লেই প্রেতাত্মারা ভস্ম হয়ে যায়। একটুও দেরি না করে ভুবন কাকির জন্যে বেরিয়ে পড়ল।
কিন্তু মহুয়াতে কাকি ছিল না। এটা জেনে যে ও বেতাল পাহাড়ে গেছে, ভুবনও বেতাল পাহাড়ের জন্য বেরিয়ে পড়ল। সমুদ্রতে দ্রুত গতিতে হাওয়া চলার কারণে একটা নৌকো ডেবে গেল। জলে পড়ে যাওয়া দুটো লোক সাঁতার কেটে আডেকোনা দ্বীপে পৌঁছায়। আরে গাঙ্গু, এইটা কোনো দ্বীপ নয় রে, পাথর। আমি এত ছোট দ্বীপ কখনো দেখিনি। হ্যাঁ রে বান্নি, আমি এমন কোনো দ্বীপ দেখিনি যেখানে জাম গাছ আছে। সব সময় দ্বীপে তো নারকেল গাছই থাকে। আমি তোমাকে বলেছিলাম অমাবস্যাতে শিকার করতে নেই, খারাপ হয়। তুমি তো শুনলেই না। আরে কিচ্ছু খারাপ হবে না, এইখানে থাকলে আমরা মরে যাব। একবার গাছের তলায় দেখো কত হাড় আছে, এরা নিশ্চয়ই আমাদের মতন এখানে এসে মারা গেছে। অন্ধকার হয়ে গিয়েছিল। অমাবস্যা হওয়ার কারণে আকাশে চাঁদ ছিল না। দুজনে ঘোর অন্ধকারে ঠান্ডায় কাঁপতে কাঁপতে ঘুমিয়ে পড়ে। সকাল হওয়ার সাথে সাথে বানি গাছের একটা শাখা ভাঙলো, তার মধ্যে একটা ছুঁচলো অর্ধেক খুলির হাড্ডি বাঁধলো আর দুটো ধারালো কোদাল বানালো। ওঠ রে, অনেক ঘুমিয়ে পড়লি। আরে ওঠ রে। কেউ না কেউ এখানে মাছ ধরতে আসবে, ততক্ষণ এখানে অপেক্ষা না করা ছাড়া কি করব? কেউ এসে আমাদের এইখানে বাঁচানো না অপেক্ষা করে নিজে চেষ্টা করে দেখলেই তো হয়। এই নাও কুড়ুল, গাছটা কাটো। দুজনে হাড্ডির কোদাল দিয়ে গাছের গোড়াটাকে কাটছিল। সব শাখাগুলো কেটে তার মধ্যে থেকে দুটো শাখা আর যা মুন্ডু ওখানে পাওয়া গিয়েছিল সেগুলো ভেঙে দাঁড়ের মতন বানিয়ে সমুদ্রেতে একটা কাঠের উপরে বসে দাঁড় চালিয়ে আগে এগোচ্ছে। কিছু ঘন্টার পরে তট দেখা গেল। গাঙ্গু আর বানি খুব খুশি হয়ে গেল। এবার দুজনে খুব জোরে জোরে দাঁড় চালাচ্ছিল, কিন্তু স্রোতের আগে কিছুতেই এগোতে পারছিল না। কত চেষ্টা করার পরেও কাঠটা এগোচ্ছে না, ওখানেই উল্টে যাচ্ছিল। দুজনে বারবার জলে পড়ে উঠছে। এ কি, এই কাঠটা তো এখানে ভালো মতনই আসলো, এখন পাল্টে যাচ্ছে কেন? আরে কিনারা তো এসেই গেছে, চলো সাঁতরে পার করে নি। ওরা কাঠটাকে ওখানে ছেড়ে দিল। ওখান থেকে সাঁতার কেটে কিনারায় আসলো। দাঁড়টা জলেই ভাসছে, স্রোতের সাথে বয়ে এগিয়ে চলে যাচ্ছে, কিন্তু কিনারায় যাচ্ছে না। এমন ছিল, ওদিকে ভুবন খুব কষ্টে বেতাল পাহাড়ে পৌঁছালো আর মন্ত্রজানা কাকিকে যা কিছু হয়েছিল সবকিছু জানিয়ে ওকে নিজের গ্রামে নিয়ে গেল আর শিরিষাকে দেখালো। মন্ত্রজানা কাকি শিরিষাকে দেখে, তাড়াতাড়ি ওর মাথার চুল ফেলো, তাড়াতাড়ি, পরশু রাতে আমি আহ্বান করব। সমুদ্রতে কাঠটা ভাসছে। মধ্যরাত্রে যখন চন্দ্রমার আলোটা ওটার উপরে পৌঁছায় তখন কাঠটা সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে। কাঠের উপরে লম্বা চুল বেরোচ্ছে, চুলটা হাওয়ায় ভয়াবহ ভাবে উড়ছে। কাঠটার থেকে কথাবার্তা শোনা যাচ্ছে, বিকৃত রূপে কাঁদছে। বাবা, আমাকে বাঁচাও। মা, বাবা, দাদা, কোথায় আছো? আমাকে বাঁচাও জামাই বাবু, আমাকে বাঁচাও। মা, বাবা, দাদা, কোথায় আছো? কোথায় আছো? আমাকে বাঁচাও জামাই বাবু, বাবা, দাদা, মা। যেমন মন্ত্রজানা কাকি বলেছিল, অজ্ঞান শিরিষার ন্যাড়া করা হলো। পুরো চুলটা কাকিকে দেওয়া হলো। কপাল যজ্ঞ করছে। কাকি নিজের জাদু দণ্ড মাটিতে রাখলো আর চুলগুলোকে ডান্ডায় রাখলো। গাবরা জামান, গাবরা জামানজো, গাবরা জামান, গাবরা জামানজো। মন্ত্র পড়ার সাথে সাথে চুলে নড়াচড়া শুরু হলো। ময়ূরের পাখনের মতো নাড়াচাড়া করছিল। এই মেয়েটার মায়ের নাম কি? দেবিকা। एष दीप अदृश्य कारका, देविका आह्वान, हम फट बेताल आय, भूत प्रेत महातल आज्ञा, फटाफट। মন্ত্রজানা কাকির আহ্বানে দেবিকার আত্মা যজ্ঞ হোমে প্রকট হলো। আমার মেয়ের রক্ষা করো, আমার মেয়েকে বাঁচাও। আমি তো এই কাজটাই করছি। দেবিকা, জানাও আসলে কি হয়েছিল? বিয়ের অনেক বছর পরে পর্যন্ত আমার কোনো সন্তান ছিল না। আমার শাশুড়ি সবসময় আমাকে কথা শোনাতো যে সত্যদেবের আরেকটা বিয়ে করাবে। সেই সময় আমি উৎসবের জন্য নিজের বাপের বাড়ি গেছিলাম। আমি কাঁদতে কাঁদতে আমার মাকে আমার সব অসুবিধা জানালাম। দুঃখী হোস না, আমাদের গ্রামের শেষে একটা শুভ্রাকা নামের তান্ত্রিক থাকে, চলো তার সাথে দেখা করি। আমার মা আমাকে ঘাটের ওপারে নিয়ে গেল আর শুভ্রাকাকে আমার সব অসুবিধে জানালো। বেশ,
এটা এত বড় সমস্যা নয়, কিন্তু কেতনাগকে প্রসন্ন করতে হবে। আমি আমার সমস্যার সমাধান পাওয়ার জন্য যা কিছু করতে পারি বলো স্বামী, আমাকে কি করতে হবে? কেতু সর্প একটা ক্ষুদ্র শক্তি। একটা মুরগির মনস্কামনা করো, প্রত্যেকদিন আমার দেওয়া সেই মন্ত্র পড়ে নিজের রক্ত চালে মিশিয়ে এই মুরগিটাকে খাওয়াও। যেদিন কেতু সর্প তোমাকে আশীর্বাদ দেবে সেদিন এই মুরগিটা 2টো ডিম দেবে। তাড়াতাড়ি সেই মুরগিকে আমার গুফাতে থাকা কেতু সর্পর মূর্তির সামনে বলি দিও, তারপরে 2টো ডিম নিজের বরকে খাইও, তুমি সন্তান প্রাপ্তি করবে। আপনি যেমন বলবেন আমি তেমনই করব। কিন্তু একটা সমস্যা আছে দেবিকা। সেটা কি স্বামীজি? কেতু সর্পের শত্রু হলো আকাশ নেউল, যেই কারণে তোমার বাচ্চার দোষ লাগবে। দোষ মানে? হয়তো তোমাকে কেতু সর্প বরদান দিয়েছে, কিন্তু সেই বরদানটাকে কাটার জন্য নেউল আপ্রাণ চেষ্টা করবে। তাই তোমাকে 2টো ডিম দিচ্ছি, তার মানে তোমার 2টো বাচ্চা হবে। তার মধ্যে একটা বাচ্চাকে আকাশ নেউলকে দান করতে হবে, তবে সে অন্য বাচ্চাটাকে ছেড়ে দেবে। সন্তানহীন হয়ে আমি খুবই দুঃখিত ছিলাম। আমার মনে হলো একটা সন্তানই আমার জন্য অনেক, তাই আমি রাজি হয়ে গেলাম। মন্ত্র জাপ করতে করতে যেমন শুভ্রকা বলেছিল তেমনটাই করাতে 13 দিনে ওই কালো মুরগিটা সত্যি 2টো ডিম দিল। ওই মুরগিটাকে গুহায় নিয়ে গিয়ে নিজের হাতে ক্ষেত সর্পশিলাকে বলি দিয়ে পাশে থাকা আকাশ নেবলার শিলাতে ওনার কাছে প্রতিজ্ঞা করলাম, আমার যে বাচ্চার জন্ম হবে তার থেকে তোমাকে একটা বলি দিয়ে দেবো নেবলা, প্রতিজ্ঞা করছি, অন্য বাচ্চাটাকে ছেড়ে দিও। এমন প্রতিজ্ঞা করে ওই 2টো ডিম নিয়ে শ্বশুরবাড়ির জন্য বেরিয়ে পড়লাম। যে কোনো পরিস্থিতিতে বাচ্চাদের জন্য শূদ্র পুজো করছো এটা কাউকে জানাবে না। তোমার শাশুড়ি বা বর এটা জানতে পারলে তোমাকে আর তোমার হবু বাচ্চাদেরকে ঘেন্না করবে, সাবধান। তাই আমি এই ব্যাপারে কাউকে কিচ্ছু বলিনি। বরকে ওই ডিমগুলোকে বানিয়ে খাইয়ে দিলাম। খাওয়ার পরে কিছুদিন পরে আমি গর্ভবতী হলাম। আমি যমজ মেয়েকে জন্ম দিলাম। শিরিষা আর ওয়াল্লি নাম দিয়ে ওদেরকে খুব আদর যত্নে পালন করছিলাম। কিছুদিন পরে একদিন রাতে আমার জন্য মনস্কামনা করলে বলির বাচ্চা কই? তুমি নিজের হাতে নিজের বাচ্চাকে নিয়ে এসো, না হলে তুমি নিজের 2টো বাচ্চাকেই হারাবে। সেদিনের পরে থেকে ওই দুঃস্বপ্নটা রোজ আসতো। আমি বুঝতে পারছিলাম না যে আমি কাকে বলবো। আমার ভয় ছিল যে যদি আমি আমার বরকে বলি যে আমি শূদ্র পূজা করেছিলাম ও আমাকে ঘেন্না করবে। আমি বুঝতে পারছিলাম না যে আমি কি করব। আমি জানতাম না কাকে বলতে হবে। তাই আমি আমার বাচ্চাদেরকে বরের কাছে রেখে দিয়ে বাপের বাড়ি চলে এলাম। যখন আমি ওখানে গেলাম আমার মা বাড়িতে ছিল না। পাহাড়ে গিয়ে দেখলাম সারা গুহা অচনচ হয়েছিল। কোনায় আমার মায়ের কাপড় চোপড় গয়নার সাথে একটা পচা কঙ্কাল ছিল। যখন আমি ভয়ে বাইরে চলে আসছিলাম কারোর ব্যথায় কষ্ট পাবার আওয়াজ শুনলাম। আমি দেখলাম শুভ্রাকা চোখের পুতুল 2টো বাইরে ছিল, ও একদম মরার মুখে ছিল। কি হলো শুভ্রাকা, তোমার সাথে এমনটা কে করেছে? আকাশ নিউলোর থেকে তোমার 2টো বাচ্চাই বেঁচে থাকা উচিত। তোমার বাচ্চার বিনিময়তে তোমার মা বলিদান দিয়েছে, আমাকে প্রার্থনা করলো। এইটা জানার পরেও এটা ভয়ঙ্কর, তবু আমি আকাশ নেউলকে পুজো করলাম। সে নিজের শূদ্র শক্তি দিয়ে পুজোতে থাকা তোমার মাকে মেরে ফেলে আর আমাকে অন্ধ করে দেয়। তুমি পালাও। ভয়ের চোটে ওখান থেকে পালিয়ে গেলাম। বেলাপুর পৌঁছে আমার 2 সন্তানকে রক্ষা করতে করতে আমার জানাশোনা সব মহাত্মা সিদ্ধেদের সাথে দেখা করে সব কথা বলে, স্বামীজি আমাকে বলুন আমার বাচ্চাদেরকে ওই রাক্ষস নেবলা থেকে বাঁচানোর কোনো উপায় আছে? এই নাও, এই রক্ষাটা নিজের বাচ্চার গলায় বেঁধে দিও, কিন্তু আকাশ নেউলোর মনস্কামনা যদি না দাও তাহলে বিপদ আছে, সাবধান। এইভাবে ওই সাধুটা যে রক্ষা মৌলি দিয়েছিল সেটা বেঁধে শিরিষা আর ওয়াল্লি দুজনকে এক ছায়ার মতন রক্ষা করতাম। 5 বছর কেটে গেল। একদিন ঘরের উঠোনে খেলতে থাকা বাচ্চাদের মধ্যে থেকে এককে আকাশ নেউল উঠিয়ে নিয়ে গেল। এটা দেখে চিৎকার করে করে আমার আওয়াজ বন্ধ হয়ে গেল। আমি অজ্ঞান হয়ে গেলাম, আমার মেয়েও অজ্ঞান হয়ে গেল। তুমি খুব ভুল করেছো দেবিকা। সন্তান যখন হচ্ছিল না তোমার মেনে নেওয়া উচিত ছিল তোমার সন্তান প্রাপ্তি নেই, শূদ্র শক্তিকে জাগানো উচিত নয়। আমার 2 মেয়েকে বাঁচিয়ে নাও কাকি, আমার আত্মা শান্তি পাবে না। এমন বলে দেবিকার আত্মা উধাও হয়ে গেল। এখন আমরা কি করব কাকি? শিরিষা ঠিক হয়ে সামান্য মানুষ হয়ে যাবে তো? শিরিষার কোনো অসুখ করেনি ভুবন, শ্রাপ, আকাশ নেউলের শ্রাপ।
এটা সরানোর জন্য ওয়াল্লিকে পাওয়া খুব জরুরি। আপনার মানে আমার মেয়ে ওয়াল্লি বেঁচে আছে? দেবিকা যে চেয়েছিল সে তো মরে গেছে। ক্ষুদ্র শক্তি নিজের থেকে বলি নিতে পারবে না। যে মানত করেছিল তাকে নিজের হাতে আহুতি দিতে হবে। তাই আমার বিশ্বাস ওয়াল্লি যে কোনো ভাবে নিশ্চয়ই বেঁচে আছে। গাবরাজামান গাবরাজামান জো গাবরাজামান গাবরাজামান জো। সুনক সওয়ারি প্রেত, আমার সামনে এসো। এই নাও ওয়াল্লির ছোটবেলার জামা কাপড়। এটা শোকো আর তাড়াতাড়ি আমাকে বলো যে ওয়াল্লি কোথায় আছে। সুনক সওয়ারি প্রেত ওয়াল্লির খোঁজ করতে পারলো না, খালি হাতে ফিরে এলো। এর মানে ওয়াল্লি মানুষের রূপে নেই। আচ্ছা তুমি যাও, এই কাজটা আমি নাটাভূতকে দিচ্ছি। নাটাভূতকে ডেকে ওকে ওয়াল্লির খোঁজ করার জন্য পাঠালো। बम बगीनी बगूते बम बजीरे, हम हिरनी किरते किदा कजीरे, उड़ते मिड़ते बूम बुस स्वाहा, उड़ते मिड़ते हुम हुस स्वाहा। উঠতে উঠতে নাটাভূত ওয়াল্লিকে খুঁজতে চলে গেল। ভুবন চলো, আমরা তোমার পিসির গ্রামে গিয়ে শুভ্রকার সাথে দেখা করি। এমন বলে শুভ্রকার কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। চাঁদিপুরে মাঘ মাসে পূর্ণিমার উৎসব হচ্ছিল। চাঁদিপুরে প্রত্যেক মাঘ মাসের পূর্ণিমাতে সমুদ্র থেকে পূর্বের দিকে 30 ফিট দূরে হলুদ মেশানো দুধ ঢেলে আসার প্রথা ছিল। এর জন্য লাবু দাদা, চন্দু দুজনে একটা একটা ঘোড়া হলুদ মেশানো দুধ নিয়ে চলে গেল। আরে 10 ফিট একটু চালাও বাবা, আমাদের সেইখানে যেতে হবে, যেইখানে জলটা একটু হলদে। ঠিক ওইখানেই কেন দাদু? প্রায় 2000 বছর আগে বলে নাকি আমাদের গ্রাম এতটা হতো, তাই আমাদের গ্রাম দেবতাদের মন্দিরটা এখানেই ছিল। ভয়ঙ্কর ঢেউয়ে আমাদের গ্রাম ডুবে যায়, কিন্তু তার 3 দিন আগে গ্রাম দেবতা গ্রাম প্রধানের স্বপ্নতে এসে সবাইকে গ্রাম ছেড়ে চাঁদিপুর পাহাড়ে যেতে বলে। এমন বলা হয় নাকি পাহাড়ে চড়ে থাকা সব লোকেদের সামনে গ্রাম দেবতার মন্দিরের সঙ্গে আর্ধেক গ্রাম ডুবে যায়। এত বড় বন্যা হওয়ার পরও একটাও প্রাণ যায় না। তাই সেদিনকে মনে করে মাঘ মাসের পূর্ণিমার দিনে যেই জায়গাতে মন্দির ছিল সেইখানে হলুদ দুধ ঢেলে দিয়ে গ্রাম দেবতাকে ধন্যবাদ দেওয়া হয়। এটা সেই গল্প যেটা তুমি সবসময় আমাকে শোনাও, কিন্তু প্রত্যেকবার এটা শুনতে খুব ইচ্ছে করে। তাই আমি সবসময় জিজ্ঞেস করি, সবাই তো পূর্ণিমার রাতে দুধ ঢালতে যায়, আমরা কেন সকালে যাই? রাত্রে লোকেরা বেশি থাকে, শান্তিতে দুধ ঢালতে দেয় না, তাই আমরা সকালে যাই। আপনি কত বুদ্ধিমান। এমন ভাবে কথা বলতে বলতে গিয়ে গ্রাম দেবতার অভিষেক করে যখন ফেরত আসছিল ওদের নৌকোতে গর্ত হয়ে গেল আর নৌকো ডুবে গেল। মরতেই যাচ্ছিল যখন দূরে গাছের কাঠটা দেখতে পারল। ওরা দুজন ওটার উপরে চড়ে বসে পড়ল। আস্তে আস্তে করে হাত দিয়ে ঠেলে কিনারায় পৌঁছে গেল। দাদু, এই কাঠটা না থাকলে এখন তো আমরা মরে গিয়ে থাকতাম। ঠাকুরের মতন এই কাঠটা আমাদের বাঁচালো। হ্যাঁ বাবা, চলো এইটা বাড়ি নিয়ে যাই। এমন ভেবে দুজনে ওটাকে বাড়ি নিয়ে গেল। বাড়ির বাইরে দাঁড় করিয়ে চলে গেল। অন্ধকার হয়ে গেল। মধ্যরাতে যখন চাঁদের আলো তার উপরে পড়ল, কাঠ থেকে চুল বেরিয়ে আসলো, ধুঁয়োর মতন ছড়াতে শুরু করলো আর কাঠটা কাঁদতে শুরু করলো। বাবা আমাকে বাঁচাও, মা বাবা বাঁচাও, দাদা আমাকে বাঁচিয়ে নাও, বাবা মা দাদা জামাই বাবু আমাকে বাঁচাও, আমাকে বাঁচিয়ে নাও, বাঁচাও। কান্নার আওয়াজ শুনে দাদু উঠে পড়ল আর দেখল যে কেউ ছিল না। মনের ভুল ভেবে গিয়ে শুয়ে পড়ল। পরের দিন দাদু ওই কাঠটাকে দুটো লম্বা টুকরো বানিয়ে কাঁধে রাখার জন্য বানালো। নাতি, এই কাঠের টুকরো তোমার আর আমার আছে, চলো কাজে যাই। কাঠটা কেটে যখন কাঁধে রাখলো দেখলো কাঠটা হালকা। আরো কিছু কাঠ কেটে যখন আবার কাঁধে রাখলো তাও সেটা হালকা ছিল। চিন্তার বিষয় এটা ছিল, এটার ওজন রোজ যা ওজন ওরা নিয়ে যেত তার থেকে 10 গুণা বেশি, কিন্তু তুলোর মতন হালকা লাগছিল। ওরা দুজন সেদিন খুব টাকা রোজগার করলো। এইটা তো বিচিত্র কাঠ রে চন্দু, এই বয়সে এত ভার ওঠাচ্ছি, আমার তো কোমর ভেঙে যাওয়ার কথা, কিন্তু এ তো তুলোর মতন মনে হচ্ছে রে।
তারপর দিন থেকে সেই কাউড়িটাকে ওরা সামলে রাখলো। বারান্দায় ওটাকে ঝুলিয়ে দিয়ে বাড়িতে শুতো। যেই অন্ধকার হতো, মধ্যরাত্রে যেই চাঁদের আলো পড়তো, কাউড়ের টুকরো আর কাঠটার উপরে চুল বেরিয়ে আসতো। বাবা, আমাকে বাঁচাও, মা, বাবা, দাদা, কোথায় আছো? আমাকে বাঁচাও জামাই বাবু, আমাকে বাঁচাও, মা, বাবা, দাদা, কোথায় আছো? আমাকে বাঁচাও জামাই বাবু। এই শুনে চন্দু দাদুকে উঠিয়ে বাড়ি এসে যখন দেখে কাঠের থেকে চুল বেরিয়ে আসতে দেখা গেল, দুজনে ভয় পেয়ে গেল। এইটা কোনো ভুতুড়ে লাঠির মতন মনে হয়। এমন ভেবে সকাল হওয়ার সাথে সাথে কাঠটাকে আর কাউড়ির টুকরোটাকে সমুদ্রে ফেলার জন্য নিয়ে যাচ্ছিল। রাস্তায় ওই কাঠটাকে কেউ দেখে, এ ভালো দাম কাঠ তোরে, মূর্তি বানানোর জন্য সঠিক, আমি 10,000 দিচ্ছি, দিয়ে দে। ওই কাঠটাকে কিনে নিয়ে চলে গেল। দাদু, আমরা তো জীবনে এত টাকা দেখিনি হয়তো, চলো এই কাঠগুলো বিক্রি করে দিই। যদি এই কাঠ কিনে থাকা লোকেদের আমাদের কোনো অসুবিধা না হয় তখন আমরা বিক্রি করব, ততদিন এইটা পেছনে লুকিয়ে রাখবো আমরা। ওই দুটো কাউড়ের টুকরোগুলোকে পেছনে একটা গর্ত খুঁড়ে তার মধ্যে পুঁতে দেওয়া হলো। ওদিকে নাটাভূত বালির খোঁজের জন্য গ্রামে গ্রামে ঘুরছে। ঘুরতে ঘুরতে চাঁদিপুরে পৌঁছে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছি, আজ রাত এই গ্রামের শ্মশানে তাবার পয়সা খেয়ে ভালো করে আরাম করব। একটা গাছের উপরে চড়ে তামার পয়সা খেতে খেতে গুনগুন করছিল। মধ্যরাত্রির পরে গ্রামের শেষে কোথাও একটা কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিল নাটাভূত। বাবা, আমাকে বাঁচাও, মা, দাদা, আমাকে বাঁচাও, জামাই বাবু, আমাকে বাঁচাও, আমাকে কেউ বাঁচাও, মা, দাদা, বাবা। এইটা বিচিত্র কাঁদার শব্দ, গিয়ে দেখি। এমন ভেবে গলিগুলিতে খোঁজার পরে একটা বাড়ির পিছনে কাঠের টুকরো হাওয়ায় ভাসতে দেখে চুল হাওয়ায় উঠতে উঠতে কাঁদছে। বাবা, আমাকে বাঁচাও, মা, আমাকে বাঁচাও, দাদা, জামাই বাবু, আমাকে বাঁচাও, বাবা, বাবা, মা, আমাকে বাঁচাও, দাদা, জামাই বাবু। আরে গাছ, তুমি কে? তুমি তো পুরো মানুষের মতন কাঁদছো। আমার নাম মনে নেই। আরে তোমার কি নিজের নামও মনে নেই নাকি? বিচিত্র, বাবা, মা, বড় ভাই, ছোট বোন, কারোর নাম তো বলো। সুশীলা না, শিরিষা, আমার বোনের নাম শিরিষা। হিপ হিপ রে, পেয়ে গেলাম। চলো তোমাদের গ্রামে আমার সঙ্গে এসো। আমি তো উঠতে পারবো না, তুমি আমাকে নিয়ে চলো। তুমি কি আখ নাকি যে হাতে ধরে নিয়ে যাব? বুঝলে, 10টা মানুষের ভারের মতন হবে, বুঝলে? কিন্তু ওঠাতে তো হবেই, চলো। খুব কষ্ট করে গাছটা উঠিয়ে উড়ে পড়ে বেলাপুরে পৌঁছালো। পরের দিন গোপী যে কাঠটা কিনেছিল লামা দাদুর বাড়িতে ঝগড়া করার জন্য এলো। আপনি আমাকে কাঠ বিক্রি করে নিজে চুরি করে নিলেন, আমাকে টাকা দিয়ে দাও, না হলে কাঠটা দিয়ে দাও। আমরা তো এইটাও জানি না তোমার ঘর কোথায় আছে, আপনার ঘর থেকে কাঠটা চুরি করবে কে? জায়গা ছিল না তাই পেছনে রেখেছিলাম, আপনি নয়তো কে চুরি করবে? না, কাঠ উড়ে গেল। উঠিয়ে থাকবে, না হলে চোর নিয়ে গিয়ে থাকবে। তুমি চাইলে আমাদের ঘরে খুঁজতে পারো, পেয়ে গেলে 10,000 টাকার সঙ্গে কাঠও নিয়ে যাও। গোপী সারা ঘরে খুঁজলো কিন্তু কাঠ পেল না। অসহায় হয়ে ওখান থেকে চলে গেল। ওদিকে কাকি আর ভুবন শুভ্রকার গুহার কাছে পৌঁছালো। গুহাটা শিথিল হয়ে গিয়েছিল। শুভ্রকা নিজের চোখ খুলে ওর সব জাদুশক্তি শেষ হয়ে গিয়েছিল। খুব কমজোর হয়ে অন্ধকারে জীবনযাপন করছিল। মন্ত্রজানা কাকি শুভ্রকাকে আকাশ নেউলের আর কেচ সর্পের বিষয়ে সবকিছু জানে ভুবনের সাথে ফেরত চলে আসে। ভর দুপুরে নাটাভূত গাছের সাথে নিচে নেমে এলো। কাঠের পাশে পড়ে থাকা হাঁপাতে থাকা নাটাভূতকে দেখে, কি হলো রে নাটা, এত কেন হাঁপাচ্ছিস? ও চাঁদিপুরে কাঠে যা যা দেখেছিল সবকিছু কাকিকে জানালো। সুশীলা গাছ, বলো তুমি।
কাঠে কোনো জীবন ছিল না। আশ্চর্য হয়ে দেখছিল। বলো, আমি তোমাকে এত দূর থেকে একলা উঠিয়ে এনেছি, বলো। এটাকে একলা না উঠিয়ে সাহায্যের জন্যে লক্ষ্মী কিংবা জনমদগ্গিকে ডাকতে পারতে নাটা। আগামী পূর্ণিমা অবধি তো ওরা দুজন পুজোয় থাকবে, ওদের বাধা যেন না হোক, এটা তো আপনিই বলেছিলেন তো কাকি। হ্যাঁ হ্যাঁ, ভুলে গেলাম, সাহায্যের জন্য বেড়াল ভূতকে ডাকতিস। কখনো কখনো বেড়াল ভূতের চেহারা আমার মনেই পড়ে না। ঠিক আছে, জিরিয়ে নে, এই কাঠটাকে পরে দেখব। ভুবন, তুমি গিয়ে সেই ব্যবস্থাটা করো যেটা শুভ্রকা আকাশ নেউলকে প্রসন্ন করার জন্য বলেছিল। সন্ধেবেলায় মন্ত্র জানা কাকি কপালতন্ত্র করে ইলাহি কুলুসনুস কাকুলুস ইমা কুম কুকুমা প্রেম বাবরিকা ব্রাহ্ম আকাশ নেউলকে শুভ্রকা যে মন্ত্রটা পাঠ করতে বলেছিল সেটা দিয়ে প্রসন্ন করলো। দেবিকা যে বাচ্চার জন্য মানত করেছিল, সেই বাচ্চাটা শুধু আমার। দেবিকাকে নিজের হাতে নিজের বাচ্চার বলি দিতে হবে, কিন্তু সে আমার থেকে বাঁচার জন্যে বাচ্চাকে রক্ষা সুতো বেঁধে কিছু চেষ্টা করলো। তাই যেটা আমার বাচ্চা সেইটা আমি উঠিয়ে নিয়ে গেছি, সমুদ্রের মাঝখানে গাছ বানিয়ে লুকিয়ে দিয়েছি। দেবিকার স্বপ্নে আমি সাক্ষাৎ হয়ে বললাম, আমি তোমার মেয়েকে উঠিয়ে নিয়েছি। এখন তোমার কাছে যেই মেয়েটা আছে ওকে আমার কাছে নিয়ে এসে বলি দাও, না হলে তোমার মেয়েকে কোনোদিন দেখতে পাবে না। আমার কাছে মানত করে থাকা শিশুর যেন কিছু না হয়, না কিছু আমি করতে পারবো। তাই আমি দেবিকাকে ভয় দেখিয়ে সে নিজে যেন করুক, তাই এমন আমি করতে চাইছিলাম। কিন্তু দেবিকা খাটে শুয়ে শুয়ে মেয়ের দুঃখতে মারা গেল। আমি সেই বলিদান পেলাম না যেটা আমার দরকার ছিল। তাই আমি অভিশাপ দিলাম, তুমি এই দ্বীপে একটা গাছ হয়ে যাবে, যে তোমাকে বিয়ে করবে, যে তোমাকে এই সমুদ্র পার করাতে পারবে। তোমার একটা সামান্য মানুষ হওয়ার জন্য তোমার বিয়ে হওয়া উচিত, ততদিন তোমার সঙ্গে তোমার বোনেরও জ্ঞান ফিরবে না। এইভাবে আমার অভিশাপে সে গাছে পরিণত হয়। তোমাকে শান্ত করার জন্য তোমার শত্রু ওই কেত সর্পশিলাকে আগুনে ঢেলে জ্বালিয়ে দেব। তার বদলে বল্লীকে মানব রূপ দাও। ইলাহি কুল্লুস কাকুলস ব্রহ্ম বাবরিকা আওয়াহয়ামি। এরম মন্ত্র পড়ার পরে কেতু সর্পশিলাকে আগুনে ঢেলে দিল। অনেক হলকা উঠতে শুরু করলো। সন্তুষ্ট হলাম, বল্লী মানব রূপ পাবে, কিন্তু প্রাণ নয়। আমার অভিশাপ লাগবেই। এমন বলার সাথে সাথে কাঠের রূপে যে গাছটা ছিল শিলা রূপ পেয়ে গেল, কিন্তু শিলার মধ্যে কোনো হাত ছিল না। হাত কেন নেই আকাশ নেউল? তার মানে এই কাঠ থেকে নিশ্চয়ই কেউ কিছু বের করেছে। এটা পুরো কাঠটা নয়। এবার অন্য কাঠগুলো কোথায় খুঁজবো? রেগে গিয়ে নাটা তোমার সব কাজ অর্ধেক হয়। এরই মধ্যে অনেক অন্ধকার হয়ে গেল। যখন মধ্যরাত্রে চন্দ্রমার আলো এই আকৃতিতে পড়ল, চুল উঠতে উঠতে কান্না শুরু হয়ে গেল। বাবা, আমাকে বাঁচাও। মা, দাদা, আমাকে বাঁচাও। বাবা, জামাই বাবু, আমাকে বাঁচাও। বাবা, মা, দাদা, জামাই বাবু, আমাকে বাঁচাও। আমার মা, কান্না বন্ধ করো, বন্ধ করো। সেই ঘরোয়া চোরটাকে যে তোমার হাত চুরি করলো। কাঠের শিলাটা সবকিছু বলে দিল। ওদের জন্যই আমি সমুদ্র থেকে কিনারা এলাম। যেমন আকাশ নেউল বলল, শুধু সে যে আমাকে বিয়ে করবে সেই আমাকে সমুদ্র থেকে বাড়ি আনতে পারবে। তাহলে ওইটাই তোমার বর। নাটা, গিয়ে ওকে নিয়ে এসো। ভালো হবে তুমি বেড়াল ভূতকেও সাথে নিয়ে যাও। হ্যাঁ, যদি আমি যাব তো সে আমাকে দেখতে পাবে না, ছুঁতে পারবে না, এমনকি শুনতেও পারবে না। এমন বলে বেড়াল ভূতের সাহায্যে চাঁদিপুরে গিয়ে যা কিছু হয়েছিল সব দাদু আর চাঁদুকে জানিয়ে ওরা যে কাঁওড়ের কাঠটা লুকিয়ে রেখেছিল সেটা নিয়ে উড়তে উড়তে ওদের বেলাপুর নিয়ে এলো। যেই কাঠগুলোকে পুতুলের সাথে জোড়া হলো, ওর হাত এসে গেল। কাকি চান্দুকে সবকিছু জানালো। চান্দুকে কাঠের পুতুল বাল্যের সাথে বিয়ে করালো। মঙ্গলসূত্র পরানোর সাথে সাথে পুতুল সামান্য মানুষ হয়ে গেল। তাও শিরিষা নিজের চোখ খুলল না। কি কাকি, শিরিষা তো উঠলো না। শ্রাপ এখন অর্ধেক গেছে। শুভ্রকার কথা মনে নেই?
যেরকম ভাবে কেত সর্প ভস্য হয়েছে আকাশ নেউলকেও ভস্য হতে হবে। এরম বলে শূদ্রতন্ত্রের আগুনে শুভ্রতা যে আকাশ নেউলের শিলাকার দিয়েছিল সেটা ফেলার সাথে সাথে নেউল ভয়ঙ্কর রূপে চিৎকার করে ভেঙে গেল। শেষে মন্ত্রজানা কাকে নিজের জাদু দণ্ড দিয়ে আকাশ যজ্ঞের মধ্যে টেনে নিয়ে ঢেলে দিল। ওই শূদ্রতন্ত্রের জলার মধ্যে আকাশ নেউল সত্যিই ভস্য হলো। 16 বছর ধরে অজ্ঞান শিরিষা চোখ খুলল। শ্রাপ চলে যাওয়ার কারণে সব সমস্যা শেষ হলো। শিরিষা ভুবনের বিয়ে করানোর পরে মন্ত্রবলা কাকি নাটা ভূতের উপরে বসে বেতাল গুহায় চলে গেল। পুজোতে যমজ্ঞিন আর লোকি যা কিছু হয়েছিল অর্ধেক অর্ধেক গুলো জানাচ্ছিল নাটা ভূত আর বেড়াল ভূত।